গণতন্ত্র ফেরাতে জুলাই অভ্যুত্থানের মতো মানুষকে ভোট কেন্দ্রে আসার আহ্বান তারেক রহমানের। কাল খুলনা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। ভোটের প্রচারণায় এবার শেরপুরে জামাত আমির। নির্বাচনী সহিংসতায় নিহত দলীয় নেতার কবর জিয়ারত। পৌর মাঠে অংশ নেবেন জনসভায়। নির্বাচনী মাঠে উত্তাপ, পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ নাহিদের। ভোট কেন্দ্র পাহারার আহ্বান মির্জা ফখরুলের। আপিল বিভাগীয় কুমিল্লা ৪ আসনে মঞ্জুরুলের প্রার্থিতা বাতিল। কুমিল্লা 10-এ মোবাশ্বের বৈধ। প্রশাসনের কেউ পক্ষপাত করলে খারাপ পরিণতির হুঁশিয়ারি ইসির। এবং নিউমোরিং টার্মিনাল বিদেশিদের ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটে শ্রমিকরা। বহির্নোঙরেও পণ্য খালাস বন্ধের হুঁশিয়ারি। বিশৃঙ্খলা হলে ব্যবস্থার ঘোষণা কর্তৃপক্ষের। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। পলাতকদের সঙ্গে মিশে থাকা গুপ্তরা মুদ্রার এপিঠ-ওপিঠ। ভোট নিয়ে ষড়যন্ত্র ও বিভ্রান্তি রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই জেলা হবে তাঁত শিল্প নগরী। দেশের তাঁত পণ্য রফতানি হবে বিদেশে। পরে টাঙ্গাইলে জনসভায় গণতন্ত্র ফেরাতে জুলাই গণ অভ্যুত্থানের মতো ভোট কেন্দ্রে মানুষকে আসার আহ্বান জানান তারেক রহমান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সিরাজগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। অপেক্ষা, প্রিয় মানুষকে দেখতে যত আয়োজন, লাখো মানুষের গগন বিদারী স্লোগানে প্রকম্পিত সিরাজগঞ্জ। অপেক্ষার অবসান হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। বিসিক শিল্প পার্কের মঞ্চে এসে উপস্থিত জনতার ভালোবাসায় সিক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হাত নেড়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 2 দশক পর সিরাজগঞ্জে আসেন বিএনপি চেয়ারম্যান। বরাবরের মতোই নির্বাচনী প্রচারণায় সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও তার সঙ্গে ছিলেন। 12 তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে সব দল, মত ও ধর্মবর্ণের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠনের কথা জানান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জ হবে তাঁত শিল্প নগরী। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য পরিকল্পনার কথা জানান তারেক রহমান। আগামী দিনে আমরা সিরাজগঞ্জ পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। বিএনপি চেয়ারম্যান বলেন, সমালোচনা নয়, মানুষ জানতে চায় তাদের জন্য কে কোন পরিকল্পনা হাতে নিয়েছে। বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তাই দেশ ও মানুষের জন্য তাদের পরিকল্পনাও আছে, যা বাস্তবায়নে সাধারণ মানুষের সমর্থন চান তারেক রহমান। বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য, যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি প্রিয় ভাই বোনেরা। বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করতে জানিয়ে বিএনপি চেয়ারম্যান সবাইকে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। বলেন, গুপ্ত থেকে তারা পতিত স্বৈরাচার সরকারের সঙ্গে এক হয়ে কাজ করেছে। তারা পতিতদের এপিঠ আর ওপিঠ বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত 16 বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে, ছিনিয়ে নিয়ে নিতে না পারে। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশে ছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশে ছিল। সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপিঠ আর ওপিঠ। সিরাজগঞ্জের এই জনসমাবেশ থেকে শেষ হলো তারেক রহমানের উত্তরের জনপদে নির্বাচনী প্রচারণা। নানা প্রতিশ্রুতির পাশাপাশি তিনি আবারও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন। বললেন, বিজয়ী হলে প্রথম দিন থেকে মানুষের জন্য কাজ করবেন, দেশ গড়ার জন্য কাজ করবেন তিনি।
সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলের জনসভায় যোগ দেন তারেক রহমান। গণতন্ত্র ফেরাতে জুলাই গণঅভ্যুত্থানের মতোই মানুষকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। 5 তারিখে দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ যেমন রাজপথে নেমে এসেছিল, ঠিক একইভাবে আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা যারা ভোটার, আপনাদের সকলকে ভোট কেন্দ্রে নেমে আসতে হবে। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় 12ই ফেব্রুয়ারি জনগণ ধানের শীষের পক্ষে ভোট দেবে বলে প্রত্যাশা করেন বিএনপি চেয়ারম্যান। 12 তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে। আহমেদ সালেহীন, সময় সংবাদ। রায় প্রদানের মাধ্যমে। 2 দশক পর খুলনা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল খুলনা ও যশোরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা দেবেন বিএনপি চেয়ারম্যান, এমনটাই প্রত্যাশা তাদের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকরা। নির্বাচনের এমন ডামাডোলের মধ্যেই খুলনা অঞ্চলে সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকাল 11টায় খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে বক্তব্য রাখবেন তিনি। সমাবেশ থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার 14টি আসনের প্রার্থীদের পরিচয়ও করিয়ে দিবেন দলের প্রধান। তারেক রহমানের সফর উপলক্ষে সাজ রব খুলনায়। নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন প্রস্তুতি ও নানা আয়োজনে। এ উপলক্ষে নানা কর্মসূচিও হাতে নিয়েছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন। 22 বছর পর চেয়ারম্যান সাহেব আমাদের খুলনায় আসছেন, এটা নেতাকর্মীদের একটা তাকে কাছ থেকে দেখার একটা যে পাওয়া, এটা আসলে আপনাকে বলে বোঝানো যাবে না। সকলেই আনন্দ উদ্বেলিত। আমরা অপেক্ষার প্রহর গুনছি কখন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান খুলনায় আসবেন। আমরা তার কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে এবং তার পরিকল্পনা তার কাছ থেকেই শুনে সমগ্র খুলনায় ছড়িয়ে দিতে চাই। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা দেবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা তাদের। তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে খুলনার 6টি আসনে আমরা মাধ্যমে যে ভূমিধস বিজয় আমরা অর্জন করব, ইনশাআল্লাহ তার মাধ্যমেই আগামী দিনে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, আধুনিক বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হব। আগামী দিনের যে বাংলাদেশ যাত্রা উনি শুরু করবেন, যার নেতৃত্ব হবে, উনি এই কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে উনি জনগণকে আশ্বস্ত করবেন। আগামী দিনের তিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে, তাকে সম্মুখে সচক্ষে দেখতে চাই। সোমবার সকালে খুলনা সফর শেষে বিকেলে যশোর উপশহর মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। শেরপুরে নিহত উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের কবর জিয়ারত করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 10:58 হেলিকপ্টারে অবতরণ করেন তিনি। পরে নিহত রেজাউল করিমের কবর জিয়ারত করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর নিহত জামায়াত নেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এদিকে শেরপুরে পৌর পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে আছেন সহকর্মী মনির হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। মনির, মার্কেট শেরপুরের যেই পৌর মাঠ, সেই পৌর মাঠে চলছে 11 দলীয় যে জোট, সেই 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা। এই জনসভায় কিছুক্ষণ পর যোগ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইতিমধ্যেই আমরা যেটি আসলে জানতে পেরেছি, শ্রীবর্দীতে যে গত বুধবারে বিএনপি জামাতের সংঘর্ষে যে প্রাণ হারিয়েছিলেন শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি
সেক্রেটারি রেজাউল করিম তার কবর জিয়ারত করেছেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ শেষে ইতিমধ্যেই জামাত আমির যেই জনসভাস্থল সেই জনসভাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি এই জনসভাস্থলে উপস্থিত হবেন এবং এখানে যেই জনতা তার জন্য অপেক্ষা করছেন এবং এই যে শেরপুরের 3টি আসন রয়েছে সেই 3টি আসনের ভোটাররা তার জন্য অপেক্ষা করছেন, দলীয় নেতাকর্মীরা অপেক্ষা করছেন তাদের সামনে আসবেন এবং তিনি এখানে যোগ দিয়ে তার যেই প্রধান অতিথির বক্তব্য তিনি রাখবেন এবং তার আগে এখানকার যেই স্থানীয় যে 3টি আসনের 11 দলীয় জোটের যেই প্রার্থীরা রয়েছেন তারা বক্তব্য দিয়েছেন এবং এই 11 দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন। তারা আসলে যেটি বলছেন যে শেরপুরের যেই এত দিন ধরে শেরপুর যেই উন্নয়নের ছোঁয়া পায়নি, এই 11 দলীয় জোট যদি নির্বাচিত হতে পারে তাহলে তারা সেই উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা বলছেন যে জামাত আমির যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে তারা কাজ করবেন। এরপর জামাত আমির জামালপুরে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। তো এই ছিল শেরপুরের পৌর মাঠ থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম শেরপুরে। সারা দেশে চলছে নির্বাচনের প্রচারণা। কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা ঘুরে দেখছেন প্রার্থীরা। ভোটের প্রচারে কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একদিকে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে বিএনপি মহাসচিব ঠাকুরগাঁও সদর উপজেলার কাজীপাড়া এলাকায় নির্বাচনী সভায় অংশ নেন। সব সম্প্রদায়ের মানুষ যেন ভোট দিতে পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রাজধানীর সাইদনগরে নির্বাচনী প্রচারের সময় নাহিদ ইসলাম ঢাকা 11 আসনের অবকাঠামোগত সমস্যা, গ্যাস সংকট সমাধানের আশ্বাস দেন। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা বলেন, কিছুটা শঙ্কা থাকলেও মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাবেন। মানুষের এই আশ্বস্ত হওয়া প্রয়োজন যে নির্বাচনটা সুষ্ঠু হবে এবং উৎসবমুখর পরিবেশেই সবাই সবার মনের মতো ইচ্ছা মতো স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোটটা দিয়ে আসতে পারবে। এই প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে আমাদেরকে এই প্রচারণা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে এবং আমরা ইনশাল্লাহ তারপরে আমরা আশাবাদী, কারণ মানুষ এবার সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে এবং আমরা আশা করি যে ইলেকশনের দিন মানুষ নিজেই তার ভোটও দিবে এবং ভোট কেন্দ্র পাহারাও দেবে। আপনারা পাহারা রাখবেন যেন ভোটের সেন্টারে কেউ গোলমাল না করে। পাহারা রাখবেন যেন আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ভাইরাই যেন ভোট দিতে পারে। নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং রংপুরে আছেন রেদওয়ান হিমেল। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু তিনি তার যে নির্বাচনী প্রচারণা সেটি চালাচ্ছেন। তার নির্বাচনী প্রচারণা আজকে কিন্তু 4 এবং 5 নম্বর ওয়ার্ড অর্থাৎ এই পুলিশ লাইন এবং এর আশেপাশের যে এলাকাগুলোতে সেই এলাকাগুলোতে তার নির্বাচনী প্রচারণা চলছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে দলীয় নেতাকর্মীদের নিয়ে কিন্তু তিনি এই প্রচারণায় অংশ নিয়েছেন এবং এই প্রচার মিছিলে কিন্তু স্লোগানে মুখরিত করে রাখছেন নেতাকর্মীরা। এবং আপনারা দেখছেন যে বিএনপির নেতা মিজানুর রহমান মিনু তিনি কিন্তু রিকশায় চড়ে তার এই যে নির্বাচনী প্রচারণা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তিনি ভোটারদের দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদের দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে তিনি আসলে ভোট চাচ্ছেন। সব মিলে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আসলে যা করণীয় সেটি কিন্তু প্রশাসন এবং নির্বাচনের কমিশনের পক্ষ থেকে করা হয়েছে এমনটা আমরা শুনেছি। ভোটাররাও কিন্তু উন্মুখ হয়ে আছে যে একটি সুন্দর নির্বাচন সুষ্ঠু নির্বাচনের জন্য এবং তারা যেটি বলছেন যে যাকে দিয়ে আসলে এলাকার সর্বোচ্চ উন্নয়ন সম্ভব হবে এরকম একজন প্রার্থীকে আসলে তারা ভোট দেওয়ার জন্য বেছে নিতে চান। সব মিলে জমজমাট প্রচারণা চলছে। আগামী 12ই ফেব্রুয়ারি ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বেছে নিতে চান। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি রংপুরের সহকর্মী হিমেলের কাছে।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের মাঠে একেবারে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আমি এই মুহূর্তে আছি রংপুর ৩ সদর যে আসনটি আছে সেখানে। আপনাদেরকে একটু সময় সংবাদের চোখে দেখানোর চেষ্টা করছি। রংপুর ৩-এর যে জামাত মনোনীত হেভিওয়েট প্রার্থী রয়েছেন মাহবুবুর রহমান বেলাল, তিনি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই আনাচে কানাচে গিয়ে মানুষের দোরগোড়ায় গিয়ে তার প্রতীক যে দাঁড়িপাল্লা মার্কা সেখানে কিন্তু তিনি ভোট চাইছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, রংপুর ৩ আসনে মোট এখন পর্যন্ত কিন্তু ৮ জন প্রার্থী কিন্তু আসলে এখানে লড়ছেন। এখানে মূলত ত্রিমুখী যে লড়াইটা সেটি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে জামাত মনোনীত প্রার্থী রয়েছেন মাহবুবুর রহমান বেলাল, তিনি কিন্তু এই মুহূর্তে মানুষের দোরগোড়ায় গিয়ে তার যে দাঁড়িপাল্লা প্রতীক সেটাতে কিন্তু ভোট চাচ্ছেন এবং তিনি প্রচারণায় একেবারে ব্যস্ত সময় পার করছেন। আমি যদি একটু প্রার্থীদের কথা বলি, এখানে মোট ৮ জন প্রার্থী রয়েছেন। ৮ জন প্রার্থীর মধ্যে কিন্তু এখানে জামাত মনোনীত প্রার্থী রয়েছেন মাহবুবুর রহমান বেলাল এবং বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন শামসুজ্জামান শামু এবং জাপা চেয়ারম্যান দলটির চেয়ারম্যান রয়েছে জিএম কাদের, তিনি জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে প্রচারণা চালাচ্ছেন এবং আমিরুজ্জামান পিয়াল রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা। এছাড়াও আনোয়ারা ইসলাম রানী স্বতন্ত্র প্রার্থী, রিটার রহমান স্বতন্ত্র প্রার্থী এবং রয়েছেন আব্দুল কুদ্দুস বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এবং মোহাম্মদ আনোয়ার হোসেন বাবলু বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী। এখানে মোট ভোটার রয়েছেন 5,40,000 ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সেই শেষ মুহূর্তে একেবারে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রার্থনা আর মাত্র ভোটের কয়েকদিন বাকি, সেই মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের প্রতীকে কিন্তু ভোট চাইছেন এবং প্রচারণায় একেবারে কিন্তু ব্যস্ত সময় পার করছেন। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গিয়ে উঠান বৈঠক, মানুষকে লিফলেট বিতরণ করছেন এবং তাদের যে ইস্তেহার সেটা কিন্তু তুলে ধরছেন। সবকিছু মিলে যদি বলি, এই মুহূর্তে যে ভোটের যে প্রচারণা সেটা কিন্তু আপনারা একেবারে দেখছেন যে জমে উঠেছে। সবকিছু মিলে রংপুর সংসদ নির্বাচনে ভোটের প্রচারণায় এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুর এবং রাজশাহীতে। রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে ব্রিফিং করছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন। সরাসরি যাচ্ছে সেখানে। বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করছেন, যে নারী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখছেন, যে নারী প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রে রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন দায়িত্বে রয়েছেন, যে নারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, যে নারী আপনাদের মতন করে সাংবাদিক হিসেবে গণমাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় অবিচল কাজ করে যাচ্ছেন, কিংবা যে নারীরা বিভিন্ন খেলাধুলায় দেশের প্রতিনিধিত্ব করছেন, দেশের হয়ে লড়ছেন, যারা সমাজ সংস্কারে নিয়োজিত রয়েছেন, ভাবা যায় এইসব কর্মজীবী নারীদের বিষয়ে জামাতের কি একটি অপমানজনক অবস্থান। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বছর দেড়েক আগে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি আমাদের বোনদের কিভাবে মিছিলে স্লোগান ধরতে হয়েছে। আমরা দেখেছি কিভাবে পুলিশের গাড়ির সামনে প্রবল সাহসে তারা দাঁড়িয়ে গিয়েছেন। দেখেছি কিভাবে কবিতায়, গানে, দ্রোহে, রাজপথে তারা প্রতিবাদ মুখর হয়েছেন। আমাদের মায়েরা পানি হাতে, বাসায় বানানো খাবার হাতে রাস্তায় নেমে এসেছেন। আমরা জানি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের নারীরা কিভাবে লড়াই করেছেন, রণাঙ্গনে ছিলেন। জাতি আমাদের মা বোনদের এই আত্মত্যাগ কখনোই অস্বীকার করতে পারে না। কিন্তু যখনই কোনো সংকট আসে একটি পক্ষ তখনই নারীদের আঘাত করার নোংরা পথ বেছে নেয়। আমরা জানি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়ও একইভাবে নারীদেরকে অত্যাচার, নিপীড়ন করার পথ বেছে নিয়েছিল একটি পক্ষ। লাখো মা বোনের সম্ভ্রম হারানোর কালো অধ্যায় পেরিয়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। সরাসরি যুক্ত ছিলাম গুলশানে। বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনের বাইরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সেই সঙ্গে প্রশাসনের কেউ পক্ষপাতিত্ব করলে খারাপ পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সকালে বরিশাল সার্কিট হাউস সভাকক্ষে এ কথা বলেন ইসি। প্রত্যেকটা মানুষের মাঝে, ভোটারদের মাঝে এই আস্থার পরিবেশ আনতে হবে, যাতে কেউ যেন ভোট কেন্দ্রে যেতে শঙ্কায় না থাকেন, কোনো ধরনের ইনহিবিশন কাজ না করে। সবাই যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এরকম যেন কোনো শোনা না যায় যে অমুক প্রার্থীর এই এলাকায় ভোট নাই দেখে তাদেরকে থ্রেট দিচ্ছে, যেতে দিচ্ছে না। এ ধরনের কোনো কমপ্লেইন আসলে পরে সাথে সাথে অ্যাড্রেস করতে হবে। ফ্রিডম অফ
election under caretaker government and without any interference. সময় সংবাদে আরো থাকছে। হামাস নির্মূলের অজুহাতে ইসরায়েলি বর্বরতা, গাজায় দখলদার বাহিনীর হামলায় নিহত 31, যুক্তরাষ্ট্র সহ মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ কামনা স্বাধীনতাকামী। কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেন। এর আগে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। সে আদেশের বিরুদ্ধে তিনি আপিল করেন। মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপন এবং ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ঋণ খেলাপির অভিযোগ উত্থাপন করলে 17 জানুয়ারি নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করে। অন্যদিকে কুমিল্লা 10 আসনে ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আপিল বিভাগ। তবে একই আসনের অপর প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা আপিল খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে হ্যাক হওয়ার বিষয়টি জামাতকে বিতর্কিত করার অপচেষ্টা বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বলেন, জামাতে ইসলামের প্রতি নারীদের বিভ্রান্ত করতেই এই সাইবার অ্যাটাক। সকালে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে একদল লোকের কর্মসূচি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে দাবি করেন তাদের সাইবার টিম এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। এছাড়া নির্বাচন সামনে রেখে চক্রান্তকারীরা কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়েই আপত্তিকর পোস্ট দিয়েছে জানিয়ে তিনি বলেন, জামাত মনে করে এমন আপত্তিকর পোস্ট গভীর ষড়যন্ত্রের অংশ। এ বিষয়ে গতকাল রাতে জিডি করা হয়েছে। আগামীতে আইনি পদক্ষেপ সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে। আমরা গতকালকে এই বিষয়টি অবহিত হয়েছি 5টার দিকে বেলা হওয়ার সাথে সাথেই আমাদের এই সম্পর্কিত যে টিম তারা খোঁজখবর নিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছেন এবং বলা যায় যে পুরো রাত আমাদের এই সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র কে করেছেন, কিভাবে করেছেন এই সমস্ত বিষয়টা জানার চেষ্টা করেছে। যারা এই চক্রান্ত করেছেন মনে হচ্ছে যে তারা কয়েকদিন থেকেই এই প্রস্তুতি নিয়েছেন। Thai Aluminium. The better is now the best. সময় সংবাদে আরো থাকছে। নারী টি-20 বিশ্বকাপ বাছাই অপ্রতিরোধ্য বাংলাদেশ শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে 7 উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন লাল সবুজ। এবার বাণিজ্যের সংবাদ। নানা কৌশলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সরকারি ব্যাংকগুলো। বিশাল অঙ্কের খেলাপির মধ্যে বছর শেষে 4 প্রতিষ্ঠানে আমানত বেড়েছে 50,000 কোটি টাকা। নগদ অর্থ আদায় হয়েছে প্রায় 30,000 ও রেমিটেন্স আয় প্রায় 65,000 কোটি টাকা। বেড়েছে খেলাপি অর্থেরও আদায়। ব্যাংকাররা বলছেন, সুশাসন নিশ্চিত হলে ভালো অবস্থানে যাবে প্রতিষ্ঠানগুলো। খেলাপির অর্থ আদায়ের রাজনৈতিক সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে বলছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। পরিকল্পিতভাবেই অনিয়ম, স্বেচ্ছাচারিতার মাধ্যমে রাষ্ট্রীয় মেকানিজমেই সরকারি ব্যাংকগুলো থেকে ঋণের নামে অর্থ সরিয়ে নেয় লোপাটকারীরা। আওয়ামী সরকার পতনের পর যার চিহ্ন স্পষ্ট হতে শুরু করে, কিন্তু থমকে না দাঁড়িয়ে নতুন উদ্যমে কাজ শুরু করে ব্যাংকগুলোর নতুন পর্ষদ। গ্রাহকদের আস্থা ধরে রেখে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বিদায়ী বছরের রিপোর্ট বলছে, ধীরে ধীরে ঠিক হচ্ছে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর ভাঙ্গা মেরুদণ্ড। তথ্য অনুযায়ী 2025 সালে সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকে গ্রাহকরা জমা রেখেছেন 50,430 কোটি টাকা। ক্যাশ রিকভারি হয়েছে 4,255 কোটি টাকা। প্রবাসীদের আয়েও চমক দেখিয়ে রেমিটেন্স আয় করেছে 65,000 কোটি টাকা। এছাড়া খেলাপি অর্থ আদায়ের হার বাড়ায় ব্যাংকাররা বলছেন, মার্চের মধ্যেই আশান্বিত পর্যায়ে নামবে মন্দ ঋণের পরিমাণ। আমানত আহরণের জন্য কিন্তু আমাদের কিন্তু বিশেষ কোনো ইনিশিয়েটিভ নিতে হয় না। কারণ হলো সোনালী ব্যাংকের প্রতি মানুষের আস্থাটা অনেক বেশি। এই কারণেই তারা কিন্তু স্বেচ্ছায় কিন্তু আমানত রাখে। এই বছরের আদায়ের বছর হিসেবে চিন্তা করছি এবং আমরা আশা করতেছি 25% মার্চের ভিতরে শ্রেণীকৃত ঋণ নামায় আনার। এটা আমরা কিছুটা আশাবাদী।
ব্যাংকগুলোকে সবচেয়ে বেশি সংকটে রেখেছে হেভিওয়েট খেলাপিদের মাধ্যমে বেহাত হওয়া হাজার হাজার কোটি টাকার ঘাটতি, যা রাজনৈতিক সরকারের সহযোগিতা ছাড়া উদ্ধার সম্ভব নয় বলছেন অর্থনীতিবিদরা। দেশের ব্যবসায়ীরাই কিন্তু অনেক ক্ষেত্রে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এরাই যদি আবার সংসদে নির্বাচিত হয়ে আসেন তাহলে কিন্তু তারা আইন আদালতের তোয়াক্কা করবেন না, তারা হয়তো নতুন কোনো নিয়ম কানুন তৈরি করবেন যাতে করে তারা সুবিধাটা পেয়ে থাকেন। আমার কাছে মনে হয় যে এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে, জনগণের প্রতিষ্ঠানগুলোকে আমরা যদি বাঁচিয়ে রাখতে চাই তাহলে রাজনৈতিক সদিচ্ছা, ব্যবসায়িক মহলের সদিচ্ছা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কিন্তু আসলে খুব বড় মাত্রায় সদিচ্ছা এখানে কিন্তু প্রয়োজন হবে। আর্থিক খাতের দীর্ঘ পথ চলা সরকারি ব্যাংকগুলো দেশের যে কোনো সংকট বা দুর্যোগে নানাভাবে ভূমিকা রাখে এই প্রতিষ্ঠানগুলো। তাই বৃহৎ স্বার্থে আর্থিক খাতে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিচালনায় স্বচ্ছ ও স্বাধীন ভাবমূর্তি ধরে রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। হিসেবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভ্যাট আদায় হওয়ার কথা প্রায় 30 কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে মাত্র 3.5 কোটি টাকা, যা প্রত্যাশার 10 ভাগের 1 ভাগ। ইপিবি জানায় বেচাকেনা বেড়েছে প্রায় 3.5%। অন্তরা সেনের রিপোর্ট। এবার 29 দিনেই শেষ হয়েছে গেল 3 জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। মেলায় অংশ নেয় দেশি বিদেশি 329টি প্রতিষ্ঠান। এর মধ্যে ভারত, তুরস্ক সহ 6 দেশের প্রতিষ্ঠান ছিল 11টি। শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে জানানো হয় এবার মেলায় রেস্টুরেন্ট সহ স্টল প্যাভিলিয়নে নগদ বিক্রি হয়েছে 393 কোটি টাকার পণ্য, যা 29তম আসরে বেচাকেনার চেয়ে 3.42% বেশি। ইপিবি এমন তথ্য দিলেও কিছুটা ভিন্ন হিসাব দিচ্ছে ভ্যাট অফিস। জানানো হয়েছে মেলার 29 দিনে ভ্যাট আদায় হয়েছে 3,63,23,567 টাকা, যা গেল বছরের একই সময়ের তুলনায় 7.4% বেশি। 7.5% হারে ভ্যাট আদায়ের হিসাব আমলে নিলে মেলায় বিক্রির পরিমাণ দাঁড়ায় 48,43,14,226 টাকার পণ্য, যা গেল বারের একই সময়ের তুলনায় 3,33,54,306 টাকা বেশি, অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে 6.9%। এবার মেলায় 224,26,00,000 টাকার রফতানি ক্রয়াদেশ মিলেছে বলে জানিয়েছে আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। শেরপুরে পৌর পার্ক মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। এটাই ছিল মানুষের ভালোবাসার ঢেউ। ভালোবাসা পয়সা দিয়ে কিনা যায় না, জোর করে আদায় করা যায় না। ভালোবাসা আসে মনের গভীর কন্দর থেকে। ভালোবাসা ধমক দিয়ে আদায় করার বিষয় না। ফ্যাসিবাদী শাসন কায়েম করেও ভালোবাসা আদায় করা যায় না। আর তরতাজা শহীদ মাত্র 3 দিন আগে প্রশাসনের ডাকা একটা মিটিং, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে স্পষ্ট দিবালোকে একজন আলেমের দিন, একজন বিশিষ্ট শিক্ষক অধ্যাপক মৌলানা রেজাউল করিম, যিনি শ্রীবর্দী উপজেলা জামাতে ইসলামের সেক্রেটারি ছিলেন, তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। অবশ্য যারা হত্যা করেছেন তাদের জন্য এটি নতুন না। আমরা তো তাদের দল না, ভিন্ন দল। তারা তো নিজের দলেরই 2 শতাধিক মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এ কোন রাজনীতি? যেই রাজনীতি মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষকে খুন করে ফেলে, এটা আবার কোন রাজনীতি? আপনারা কি এই রাজনীতি চান? এই রাজনীতিই তো 54 বছর চলেছে। আল্লাহ তাআলা 5 তারিখ দেশে একটা পরিবর্তনের সুযোগ এনে দিয়েছেন। আল্লাহর কসম, বাংলাদেশের আসমানের ছাদের নিচে এই জমিনের বিছানার উপরে সবচেয়ে বড় মুসলিম সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। এক এক করে সম্পূর্ণ মিথ্যা মামলায় 11 জন শীর্ষ নেতাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে।
হাজারের উপর সহকর্মীকে দুনিয়া থেকে বিনা বিচারে বিদায় করা হয়েছে। 700-র মতো সহকর্মীকে আয়নাগরে বন্দী রাখা হয়েছে। তাদের 8 জনের খবর হদিস এখনো জানি না। তাদের মায়েরা জীবন্ত সন্তান কিংবা একটা কবরের অপেক্ষায় আছেন। সন্তান যদি বেঁচে না থাকে, কবরটি কোথায়? সন্তানের কবর থেকে মাটি ছুঁয়ে একটি বুকে লাগাতে চান, একটু কপালে লাগাতে চান, একটু প্রশান্তি পেতে চান। এই মায়েদের কাছে আমাদের কোনো জবাব নাই। যাদেরকে খুন করা হয়েছে তাদের পিতা মাতা, স্ত্রী, ভাই বোন এবং এতিম সন্তানদের কাছে আমাদের কোনো জবাব নাই। বিশেষ করে 24-এ যাদেরকে ব্রুটালি, নির্মমভাবে খুন করা হয়েছে, সেই 1400-র মতো নারী, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, তাদের পরিবারের কাছে আমাদের কোনো জবাব নাই। আমরা ঘুরে ঘুরে তাদের কাছে গিয়েছি, জনে জনে, বাড়ি বাড়ি। আমি তাদের কারো চোখে পানি দেখি নাই, আল্লাহর কসম, আমি তাদের চোখে পানি দেখি নাই। আমি চকচকে রক্তের ফুঁটা দেখেছি। তাদের চোখের পানির ফুঁটাগুলো যেন চিৎকার দিয়ে বলছিল, আমি রক্তের ফুঁটা, আমি আমার আপনজনের রক্ত। ছোট্ট অবুজ এতিম শিশুগুলো হাত ধরে আমাকে টেনে নিয়ে যেত, একটা দেয়ালের পাশে নিয়ে দেখাতো, ওই নিজ হাতে নিজের মতো করে বাবার ছবি এঁকেছে, বলে এটা আমার বাবা। বলতো বাবাকে দেখি না, বাবাকে কি আর দেখবো না? এই এতিম অবশ্য সন্তানের কাছে আমাদের কোনো জবাব ছিল না। যারা এই কাজ করেছে দুনিয়ায় তারা তাদের কিছুটা পাওনা পেয়েছে, বাকি পাওনা দুনিয়া পেতেও পারে, নাও পেতে পারে, কিন্তু আদালতে আখিরাত এটাকে কেউ ফাঁকি দিতে পারবেন না। সরাসরি যুক্ত ছিলাম শেরপুরে। বক্তব্য রাখছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। সময় সংবাদ। চট্টগ্রামের নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে আজও ধর্মঘট পালন করছেন শ্রমিক কর্মচারীরা। বন্ধ রাখা হয়েছে বন্দরের অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি দাপ্তরিক কাজও। 8টার পর কোনো গাড়ি বন্দর থেকে বের হয়নি, প্রবেশও করেনি। ভেতরের শ্রমিক কর্মচারীরা প্লেকার্ড হাতে নিয়ে ধর্মঘটের সমর্থনের অবস্থান নেন। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 31 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলাগুলো আবাসিক এলাকা, অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও আশপাশের অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়। হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। তবে এই দাবি প্রত্যাখ্যান করে হামাস। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গণতন্ত্র ফেরাতে জুলাই অভ্যুত্থানের মতো মানুষকে ভোট কেন্দ্রে আসার আহ্বান তারেক রহমানের। কাল খুলনা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দখলবাজি বন্ধের ঘোষণা জামাত আমিরের। মামলা বাণিজ্য বন্ধের প্রতিশ্রুতি। শেরপুরে সহিংসতায় নিহত দলীয় নেতার কবর জিয়ারত। এবং আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকিং এর পেছনে দলকে বিতর্কিত করার অপচেষ্টা দেখছে জামাত। নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য সত্য হলে দুঃখজনক, বলছে বিএনপি। এ ছিল দুপুর 12টার সময় সংবাদ। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন তারেক হাসান শিমুল। রোজা, আপনাকে ধন্যবাদ। এরপর খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।